আসসালামু আলাইকুম সবাইকে। বায়োলজি ফায়ারটাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ক্লাস ১০ নম্বর চ্যাপ্টারের ১ম অংশ অর্থাৎ উদ্ভিদের সমন্বয় অংশে। উদ্ভিদের সমন্বয় অংশে আমরা শুধুমাত্র একটা জিনিস নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে হরমোন। কারণ উদ্ভিদে শুধুমাত্র হরমোনই একমাত্র সমন্বয়ক। এবং উদ্ভিদে এবং প্রাণীতে যেহেতু দুটোই হরমোন নাম কমন হয়ে যাচ্ছে, এইজন্য উদ্ভিদের ক্ষেত্রে আমরা হরমোনটার নাম একটু পরিবর্তন করে আমরা এটা বলবো ফাইটোহরমোন। ওকে? তাহলে উদ্ভিদের ক্ষেত্রে যে হরমোন থাকবে সেটাকে আমরা বলবো ফাইটোহরমোন। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে ফাইটো ওয়ার্ডটা লাগানোর কারণটা কি? ফাইটো শব্দটা আসছে একটা শব্দ থেকে, নাম হচ্ছে ফাইটা। ওকে? ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ। সায়েন্টিফিক নামে দেখবা কি যে এই ওয়ার্ডটা খুব বেশি ব্যবহার হয়। ফাইটা মিনস হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদের হরমোন ফাইটোহরমোন। ওকে? তো উদ্ভিদে হরমোনগুলোকে বৃদ্ধিকারক বস্তু বলা হয়। এর কারণ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এই হরমোনগুলো মেক্সিমাম ক্ষেত্রেই। তো এইজন্য উদ্ভিদের হরমোনকে ফাইটোহরমোন বলে। এখন যদি কেউ জিজ্ঞাসা করে ফাইটোহরমোন কাকে বলে? তাহলে আমরা যেটা বলব সেটা হচ্ছে হরমোনের সংজ্ঞাকেই শুধুমাত্র উদ্ভিদের জন্য মডিফাই করে বলে দিব। এখন হরমোনের সংজ্ঞাটা কি? চলো একটু দেখি। দেখো, বলা হচ্ছে যে রাসায়নিক বস্তুটি অর্থাৎ হরমোন এক ধরনের রাসায়নিক বস্তু যেটা কোনো একটা কোষে উৎপন্ন হয় এবং যে জায়গায় উৎপন্ন হয় সে জায়গায় কাজ না করে সেটা দূরবর্তী কোনো স্থানে চলে যায়। তারপর সেখানকার কোষ বা কোষপুঞ্জকে আমরা ইংরেজিতে টিস্যু বলি। এটা একটু মনে রেখো। কোষ বা টিস্যু এর কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। যে রাসায়নিক বস্তুটা কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থল থেকে চলে যায়, বাহিত হয় হয়ে দূরবর্তী স্থানের কোষ বা টিস্যুর কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে, তাকে হরমোন বলে। হরমোনের আরো কয়েকটা নাম রয়েছে, যেমন হরমোনের আরেক নাম হচ্ছে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার। এটা একটু মনে রাখো। হরমোনের অপর নাম হচ্ছে কি? রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার। হরমোন সবসময় নালীহীন গ্রন্থি থেকে বের হয়, অর্থাৎ যেই গ্রন্থির কাছে নালী থাকে না সে সমস্ত গ্রন্থি থেকেই হরমোন বেরিয়ে আসে। হরমোন খুবই অল্প মাত্রায় কাজ করে, অল্প মাত্রায় থেকেই কাজ করতে পারে। এখন ফাইটো হরমোনগুলোতে আসি, যে ফাইটো হরমোন অর্থাৎ উদ্ভিদ যে হরমোনগুলো পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে অক্সিন, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিন, ইথিলিন, জিবলিন ইত্যাদি ইত্যাদি। তো এদের ভিতর অনেকগুলো হরমোন এখনো রয়েছে যাদেরকে আমরা এখন পর্যন্ত আলাদা করা বা শনাক্ত করা সম্ভব হয়নি। তো যে সমস্ত হরমোনকে অর্থাৎ ফাইটো হরমোনকে এখন পর্যন্ত আলাদা করা বা শনাক্ত করা যায়নি তাদেরকে আমরা বলি পোস্টুলেটেড হরমোন। খুব ভালো করে মনে রাখতে হবে বন্ধুরা, পোস্টুলেটেড হরমোন বলতে কি বোঝায়? পোস্টুলেটেড হরমোন হচ্ছে যে সমস্ত হরমোনকে এখন পর্যন্ত আলাদা করা বা শনাক্ত করা যায়নি। পোস্টুলেটেড হরমোন মূলত যে কাজগুলো করে সেটা হচ্ছে ফুল এবং জনন অঙ্গ সংশ্লিষ্ট যে কাজগুলো, অর্থাৎ ফুলের ও জননাঙ্গের যে বিকাশ সংক্রান্ত কাজগুলো, এগুলোই মূলত কাজ করে থাকে। প্রধান পোস্টুলেটেড হরমোন হচ্ছে ফ্লোরিজেন এবং ভার্নালিন। সহজে একটু মনে রাখবা, ফ্লোরিভার্না, পোস্টুলেট ও ফ্লোরিভার্না এগুলো হচ্ছে পোস্টুলেটেড হরমোন। ওকে? তাহলে প্রধান পুষ্টির হরমোন কে? ফ্লোরিজেন, ভার্নালিন। প্রধান পুষ্টির হরমোন কে? ফ্লোরিজেন, ভার্নালিন। এখন ফ্লোরিজেন সম্পর্কে আমাদের বইয়ে বেশ কিছু ইনফরমেশন আছে, একটু মনে রাখো। তো ইনফরমেশন গুলো কিরকম? মনে করো কি যে এইটা হচ্ছে একটা আ গাছ। তো মনে করো এটা একটা গাছ। ঠিক আছে? এইখানে একটা পাতা আছে। বিশাল বড় গাছ। মানে বিশাল বড় পাতা আরকি। আচ্ছা, এটা হচ্ছে একটা পাতা। তো এই জায়গাতে খেয়াল করো ভাই, পাতাতে অনেক সময় খেয়াল করবা কি যে পাতা আর ডালের মাঝখান দিয়ে এখান দিয়ে অনেক সময় একটা নতুন ডাল বেরিয়ে আসে যেখানে আবার ছোট, ছোট পাতা হয়। ওকে? ডাল বেরিয়ে আসে। এই যে ডাল বেরিয়ে আসে এটাকে বলে পত্রমুকুল। ডাল বেরিয়ে আসে তাকে কি বলে? পত্রমুকুল। আর এই ডালে যদি পাতার পরিবর্তে ফুল থাকে তখন তাকে বলে পুষ্পমুকুল। তাহলে পাতার পাশ দিয়ে যে ডাল বের হচ্ছে সেটা মুকুল, সেতে পত্র থাকলে মানে পাতা থাকলে পত্রমুকুল আর ফুল থাকলে পুষ্পমুকুল। সহজ কথা। ওকে? আচ্ছা, পাতাকে তো আমরা সাধারণ ভাষায় পত্র বলে এবং পত্রের এই পার্টটাকে বলে পত্রমূল। এই পার্টটাকে কি বলে? পত্রমূল। অর্থাৎ পাতার যে অংশটা দিয়ে গাছের সাথে বা ডালের সাথে লেগে থাকে, পাতার সেই অঞ্চলটাকে বলে পত্রমূল। তো ফ্লোরিজেন যে হরমোনটার কথা বলছি, এই যে ফ্লোরিজেন, সেই ফ্লোরিজেন হরমোনটা মূলত উৎপন্ন হয় কোথায়? এই পাতায় এখানে তৈরি হয় ফ্লোরিজেন। এবং আগে বলেছি হরমোন যেখানে উৎপন্ন হয় সেখানে কাজ করতে পারে না। তাই হরমোন এখান থেকে বাহিত হবে, চাইতে চলে আসবে কোথায়? এইখানে অর্থাৎ পত্রমূলে। তাহলে তৈরি হয়েছে পাতায়, চলে যাবে কোথায়? পত্রমূলে। এবার পত্রমূলে স্থানান্তরিত হওয়ার পর এই যে পত্রমুকুল রয়েছে, এই পত্রমুকুলে এখানে করবে কি? ফুল ফোটাবে। ফ্লোরিজেনের কাজই হচ্ছে ভাই ফুল ফোটানো। ফ্লোরিজেনের কাজ ফুল ফোটানো। ফ্লোরিজেনের কাজ কি? ফুল ফোটানো। এভাবে চিন্তা করো, এই দেখো এখানে আছে, এখানে আছে, এখান থেকে মনে রাখো এই খালি একটা হ্রস্ব এক্সট্রা। তাহলে ফ্লোরিজেনের কাজ কি? ফুল ফোটানো। আচ্ছা, ফ্লোরিজেনের কাজ তো ফুল ফোটানো পাইছি, তাহলে এখানে কি করবে? এই ডালটাতে ফুল ফুটাই দিবে। এখন তাহলে এটা দেখো, এখান থেকে যা বের হয় তাকে বলছিলাম এটা বলবা মুকুল। কি বলবা? মুকুল বলবা। আর এই ডালে যদি
পুষ্প থাকে, ফুল থাকে তাহলে কি বলবো? পুষ্পমুকুল। তাহলে আগে ছিল পাতা, ছিল পত্রমুকুল, এখন হয়ে গেল কি? পুষ্পমুকুল। তো এইটাই হচ্ছে এর কাজ। ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয়ে পত্রমূলে স্থানান্তরিত হয় এবং পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে। বিভিন্ন যে হরমোন রয়েছে, সেই হরমোনগুলো সম্পর্কে এখন স্টাডি করতে হবে। যেমন অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন এবং ইথিলিন। এই হরমোনগুলো সব এখানে সুন্দর করে সাজানো আছে। যেগুলো খুব বেশি ইম্পোর্টেন্ট সেগুলো শুধুমাত্র এখানে দেওয়া আছে। মনে রাখো এখান থেকে প্রচুর এমসিকিউ প্রশ্ন বিগত বছরগুলোতে এসেছে। তাই এটা ভালো করে পড়বা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আসি হরমোনের ব্যবহার। অন্যান্য যে ব্যবহারগুলো রয়েছে সেটা। তার ভিতর IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা ক্যাম্বিয়াম নামক এক ধরনের কোষ রয়েছে। তার কার্যকারিতা বৃদ্ধি এবং ক্যালা সৃষ্টি, ক্ষতস্থান পূরণ এইগুলোতে সাহায্য করে। ওকে? এটা একটু ভালো করে মনে রাখো। অক্সিন ফলের মোচন বিলম্বিত করে। এটা পরীক্ষায় আসে কি যে ফলের মোচন বিলম্বিত করে কে? অ্যান্সার হচ্ছে অক্সিন। বীজহীন ফল উৎপাদন, এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা প্রশ্নগুলোর ভেতরে একটা। বীজহীন ফল উৎপাদনের ক্ষেত্রে অর্থাৎ ফল খাবা কিন্তু ভেতরে বীজ থাকবে না। আম খাবা কিন্তু আমের গুটি থাকবে না, আসলে আঁটি থাকবে না। লিচু খাবা, লিচুর ভেতরে বীজ থাকবে না। এইরকম বীজহীন ফল উৎপাদন করার জন্য ২ টা হরমোন ব্যবহার করা হয়। একটা হচ্ছে অক্সিন হরমোন, আরেকটা হচ্ছে জিবেরেলিন হরমোন। ওকে? অক্সিন এবং জিবেরেলিন এরা ২ জন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। এবার চলে আসি আমাদের বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলোতে এবং এখান থেকে আমাদের একটা ভালো প্রশ্ন আসে, সেটা হচ্ছে উদ্ভিদ কেন আলোর দিকে বেঁকে যায়? চলো একটু লিখে নাও খাতায়, সেটা হচ্ছে কি? উদ্ভিদ কেন আচ্ছা, তো এইটার উত্তরটা পেতে হলে আমরা একটু আগে বুঝবো বিষয়টা কিরকম ভাবে হয়। তো কিভাবে বোঝা যায়? দেখো, মনে করো কিছু একটা গাছ অলরেডি এরকম ভাবে ছিল, এই গাছটা এভাবে বেঁকে গেছে। হুম? তো এই যে বেঁকে যাওয়া গাছটা, সেই বেঁকে যাওয়ার এই অঞ্চলটা আমরা আলাদাভাবে দেখতেছি। তো জুম করে দেখতেছি, তাই এটা অনেক মোটা হয়ে গেছে, এরকম অনেক মোটা হয়ে গেছে। তো মাঝখান দিয়ে আমরা এরকমভাবে একটা দাগ টানলাম। এই হচ্ছে ধরেন মাঝখান দিয়ে। এই মাঝের উপর দিয়ে আমরা একটা লম্ব যদি টানি, তাহলে এই লম্বটা অনেকটা এরকম, এখান দিয়ে লম্ব অনেকটা এরকম, এখান দিয়ে লম্ব অনেকটা এরকম। আচ্ছা, তো খেয়াল করো প্রত্যেকটা সেগমেন্টের ক্ষেত্রে এই দিকের অংশটার বৃদ্ধি হচ্ছে কম, এই দিকের অংশটার বৃদ্ধি হচ্ছে বেশি। ওকে, এদিকে হচ্ছে বৃদ্ধি বেশি, এইদিকে বৃদ্ধি হচ্ছে কম। আচ্ছা, খেয়াল করো কোন দিকে গাছটা বেঁকেছে? বৃদ্ধি যেদিকে কম, গাছটা সেই দিকে বাঁকে। ওকে, তাহলে এখান থেকে খুব ভালো করে একটা নোট নেব আমরা। সেটা হচ্ছে গাছের বৃদ্ধি যেদিকে কম হয়, গাছ সেই দিকে বেঁকে যায়। গাছের বৃদ্ধি যেদিকে কম হয়, গাছ ঠিক সেই দিকে বেঁকে যায়। বৃদ্ধি যেদিকে কম, সেই দিকে গাছ বাঁকে। আচ্ছা, তাহলে এইবার কথায় আসি। দেখো, মনে করো এটা হচ্ছে একটা গাছের খানিকটা অংশ নিয়ে আমি স্টাডি করছি। ওকে, একদম মাথাখানটা, গাছের একদম মাথা অংশটা স্টাডি করছি। এবং এই অংশে প্রচুর পরিমাণ অক্সিন থাকে। এই অংশে প্রচুর পরিমাণ কি থাকে? অক্সিন থাকে। এই অক্সিন কি কাজ করে? অক্সিনের কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা। প্রচুর পরিমাণে কোষ বিভাজন করিয়ে গাছকে বৃদ্ধিতে সাহায্য করা। তো ম্যাটারটা হচ্ছে এরকম, ধরো এই দিক থেকে সূর্যের আলো যদি পড়ে, এদিক থেকে সূর্যের আলো পড়ে, তো কি হয়? ওই পাশের এই পাশের অক্সিনগুলা এই পাশে চলে আসে, উল্টা দিকে চলে আসে। ঠিক আছে? কিছু বিজ্ঞানীর মতামত হচ্ছে এরকম কি যে আলোর দিকের অক্সিজেনটা অন্ধকারের দিকে চলে আসে। এখন যদি এমনটা ঘটে তাহলে কি হবে? তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আলোর দিকে অক্সিজেনের পরিমাণ কিছু কমে যাবে। আলোর দিকে কিছু অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং সে অক্সিজেনগুলো দেখা যাবে কোথায়? সে অক্সিজেনগুলো দেখা যাবে অন্ধকার দিকে এদিকে বেড়ে যাবে। ওকে, তাহলে দেখো আলোর দিকে অক্সিজেনের ঘনমাত্রা কমে গেল আর অন্ধকারের দিকে অক্সিজেনের ঘনমাত্রা বেড়ে গেল। আমরা কি বলছিলাম ভাই? অক্সিজেন যেহেতু উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, তাহলে এই দিকের বৃদ্ধি কি হবে? বেশি হবে। এই দিকের বৃদ্ধি বেশি। আর এই দিকের বৃদ্ধি হবে কম। এবং আমরা আগে বের করেছিলাম উদ্ভিদের বৃদ্ধি যেদিকে কম হয়, উদ্ভিদ ঠিক সেদিকে বেঁকে যায়। তাহলে উদ্ভিদের বৃদ্ধি যেহেতু এদিকে কম, এদিকে বেঁকে যাবে, অর্থাৎ সূর্যের আলোর দিকে বেঁকে যাবে। ওকে। দ্বিতীয় যে থিওরিটা সেটা হচ্ছে এরকম কি যে আলো যখন পড়ে তখন অক্সিজেনটাকে নষ্ট করে দেয়। এখানে যা অক্সিজেন ছিল সেটা নষ্ট করে ফেলে। এখন যদি নষ্ট করে ফেলে তাহলে কি হবে? তাহলে সেম কথা। এদিকে অক্সিজেন কম হবে, আবার এদিকে অক্সিজেন বেশি হবে। অক্সিজেন যেদিকে বেশি, বৃদ্ধি সেদিকে বেশি, অর্থাৎ এই দিকের বৃদ্ধিটা বেশি। এদিকের বৃদ্ধি বেশি। আর এইদিকে বৃদ্ধি হচ্ছে কি? কম। যেদিকে কম সেদিকে গাছ বাঁকে, এজন্য গাছ এদিকে বেঁকে যাবে, অর্থাৎ সূর্যের আলোর দিকে বেঁকে যাবে। এই কথাটুকু পুরোটা এখানে বলা আছে। চলো এবার একটা আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি।
তো এবার চলে আসো উদ্ভিদের আলো অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে উদ্ভিদের পুষ্পধারী যে উদ্ভিদগুলো রয়েছে মানে যারা সপুষ্পক উদ্ভিদ তাদেরকে মূলত ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। কি, কি ভাগ দেখো? ১ম টা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ, তারপর আছে বড় দিনের উদ্ভিদ এবং আলোক নিরপেক্ষ উদ্ভিদ। ছোট দিনের উদ্ভিদ কারা? যাদের ৮ থেকে ১২ ঘন্টা আলো প্রয়োজন ফুল ফোটানোর জন্য তাদেরকে ছোট দিনের উদ্ভিদ বলা হয়। যাদের মধ্যে রয়েছে চন্দ্রমল্লিকা, ডালিয়া এগুলো হচ্ছে এর উদাহরণ। বড়দিনের উদ্ভিদ কারা? বড়দিনের উদ্ভিদ হচ্ছে যাদের ক্ষেত্রে সূর্যের আলো ১২ থেকে ১৬ ঘন্টা প্রয়োজন পড়ে ফুল ফোটানোর জন্য তাদেরকে বলা হয় বড়দিনের উদ্ভিদ, যেমন লেটুস, ঝিঙ্গা এই সমস্ত উদ্ভিদ এবং এগুলো মূলত গ্রীষ্মকাল ছাড়া ফুল দেখা যাবে না। কেন? কারণ গ্রীষ্মকাল ছাড়া বড়দিন পাওয়া যায় না। আচ্ছা, আর কিছু হচ্ছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ, অর্থাৎ এদের ফুল ফোটানোর উপর সূর্যের আলোর সময়ের কোনো প্রভাব নাই। অর্থাৎ কম আলো আসলেও এরা ফুল ফোটাতে পারে এবং বেশি আলো আসলেও ফুল ফোটাতে পারে। ওকে? এই জন্য এদের বলা হয় আলোক নিরপেক্ষ উদ্ভিদ। যেমন হচ্ছে শসা, সূর্যমুখী এবং এই ছক থেকে বিগত বছরে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন আসছে। তাই এটা ভালো করে এমসিকিউ এর জন্য মুখস্থ করবা। এখন আমরা যদি বলি কি যে এই যে ফুল ফোটার কথা বললাম, তাহলে ফুল ফোটার উপর অ্যাকচুয়ালি শুধুমাত্র কি সূর্যের আলো ইফেক্ট ফেলে? না। আরো কয়েকটা জিনিস ইফেক্ট ফেলতে পারে। চলো একটু দেখি। তো পুষ্পায়নের উপর কি, কি ইফেক্ট ফেলতে পারে দেখো? একটা হচ্ছে সূর্যের আলো যেমনটা এখনই দেখলাম। এছাড়া হচ্ছে তাপমাত্রা মানে শীতকাল নাকি গ্রীষ্মকাল সেটা এবং সেই প্রসেসটা অর্থাৎ তাপমাত্রাকে আমরা কাজে লাগাই কোথায় জানো? ভার্নালাইজেশন প্রসেসে। ওকে? আমরা বলছিলাম না পুষ্টির হরমোন ২ টা, একটা ফ্লোরিজেন, একটা ভার্নালিন। সেই ভার্নালিন থেকে আসছে ভার্নালাইজেশন। ওকে? তো ভার্নালাইজেশন ব্যাপারটা কিরকম? ভার্নালাইজেশন হচ্ছে শৈত্য প্রদানের মাধ্যমে মানে শীত ঠান্ডা প্রদান করার মাধ্যমে উদ্ভিদের যে ফুল ধারণ ক্ষমতা বা ফুল ধারণের সক্ষমতা সেটা ত্বরান্বিত করা মানে দ্রুত করে ফেলা। ওকে? এইটাকে বলে ভার্নালাইজেশন। মনে করো একটা বীজ তুমি লাগাইলা, ওটা বীজ থেকে ফল আসতে মনে করো ৬ মাস লাগতো। তুমি করলা কি ঠান্ডা করে প্রদান করলা, ঠান্ডা জায়গায় রাখলা, রেখে ওটাকে জাস্ট ৩ মাসের মধ্যে নিয়ে আসলা। ৬ মাসের জিনিস ৩ মাসে করে ফেললা। এইটাকে বলে ত্বরান্বিত করা। ওকে? তো এই প্রসেসটাকে বলা হচ্ছে ভার্নালাইজেশন। শৈত্য প্রদানের মাধ্যমে যদি আমরা এই ফুল ধারণটাকে ত্বরান্বিত করতে পারি, তাহলে সেটাকে বলব ভার্নালাইজেশন। এবং শৈত্য বা ঠান্ডা প্রদানের ক্ষেত্রে টেম্পারেচার কত রাখতে হবে দেখো? ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এইটা যে উদ্ভিদের উপর আমরা সফল হয়েছে সেই উদ্ভিদটা হচ্ছে গম। তাহলে মনে রাখো গমের ক্ষেত্রে আমরা ভার্নালাইজেশন এ কিন্তু সফল হয়েছি, হ্যাঁ? যেমন এখানে উদাহরণটা দেওয়া আছে। বইয়েও দেখবে এই উদাহরণটা দেয়া আছে। সেটা হচ্ছে শীতের গম সেটা যদি আমরা গরমকালে লাগাই সেখানে ফুল আসতে কিন্তু অনেক দেরি হয়। প্রায় ৬ মাস মতো লেগে যায়। কিন্তু সেটাকে যদি আমরা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস রাখি তাহলে এটা খুব স্বাভাবিকভাবে এটা খুব দ্রুত চলে আসে। ওকে? তো এই প্রসেসটাকে বলা হয় ভার্নালাইজেশন। এবার আসি চলন। এটাই হচ্ছে আমাদের এখানকার লাস্ট টপিক। তো চলনের বিষয়টা দেখো যে উদ্ভিদ আবার চলতে পারে নাকি? তো অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভাই, উদ্ভিদ তো চলতে পারে। তো উদ্ভিদের চলন ২ রকম। একটা হচ্ছে সামগ্রিক চলন আর আরেকটা হচ্ছে বক্র চলন। আচ্ছা, পার্থক্যটা কোথায়? দেখো, সামগ্রিক চলন মানে হচ্ছে তার বডির সম্পূর্ণ কিছু স্থানান্তরিত হবে। সম্পূর্ণ বডি এক জায়গা থেকে আরেকটা চলে যাবে। মনে করো একটা উদ্ভিদ এখানে ছিল, এখান থেকে সম্পূর্ণভাবে এখানে চলে আসবে। ওকে? আচ্ছা, বক্রচলন কোনটা? বক্রচলন হচ্ছে দেহের একটা অংশ বা আংশিকভাবে যাবে। অর্থাৎ মনে করো এটা একটা গাছ ছিল, তার মূলটা এখানে ছিল, এইটা এখানে থাকলে এটা এরকম বেঁকে গেল। এই বেঁকে যাওয়াটা বক্রচলন। ঠিক আছে? সামগ্রিক চলন মানে কি সম্পূর্ণ দেহ চলে যাবে। যেমনটা মানুষ এক জায়গা থেকে চলে যায়। আর বক্রচলন মানে হচ্ছে দেহের খানিকটা অংশ থেকেই যাবে। বাকি অংশটা আস্তে, আস্তে বেঁকে যাবে আরকি। এভাবে যাবে। আচ্ছা, তো সামগ্রিক চলন কিরকম ভাবে হবে দেখো। তো উন্নতি যে ছত্রাকগুলো রয়েছে তাদের জুস্পোর, কিছু ব্যাকটেরিয়া রয়েছে, ভলভক্স, শৈবাল। আচ্ছা, সবচেয়ে ভালো তোমাদের বোঝার জন্য বলি সেটা হচ্ছে তোমরা নদীতে বা পুকুরে কচুরিপানা দেখেছো না? কচুরিপানা ওই যে ভেসে, ভেসে থাকে যে গাছগুলা। এখন যখন স্রোত আসে তখন কি হয়? এগুলা ভাসতে, ভাসতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। বডি কি কোনো পার্ট রেখে যায়? অ্যান্সার হচ্ছে না। ভাই ওর মূল-টুল তো সবই পানিতে ভাসতেছে। পানির সাথে, সাথে চলে যায়। এইটা হচ্ছে উদ্ভিদের সামগ্রিক চলন। আবার কিছু, কিছু আছে যারা নিচে, পানির নিচে, সমুদ্রের নিচে ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে? যেমন ভলভক্স আছে, ক্লাবাইডোমোনাস আছে। ওকে? এই ধরনের যে শৈবালগুলো রয়েছে তারা আ কিন্তু মাটির সাথে অ্যাটাচ থাকে না। তো অ্যাটাচ না থাকলে কি হবে? ভাই ইজিলি চলে যাবে। তো এইগুলো হচ্ছে গিয়ে সামগ্রিক চলনের উদাহরণ। এখন আসি বক্রচলন তাহলে কোথায় হয়? ভাই বক্রচলন তো দেখছো কি যে ধরো একটা সিং গাছ এখান থেকে বের হইলো, হ্যাঁ? তুমি কি করলা? এখানে একটা আকর্ষী দিলা। আকর্ষী মানে কি? ওই যে একটা সেটা হচ্ছে দেখো কি যে এখানে আমরা একটা আকর্ষী দিলাম বা একটা লাঠি দিলাম। তো কি হয়? দেখবা শিম গাছটা এরকমভাবে বেঁকে, 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 বেঁকে এভাবে পেঁচিয়ে, পেঁচিয়ে ওঠে। এই যে পেঁচিয়ে, পেঁচিয়ে উঠতেছে, এই পেঁচিয়ে, পেঁচিয়ে উঠাটাকে বলা হয় উদ্ভিদের বক্রচলন। এটা এক ধরনের বক্রচলন। ঠিক আছে? আবার কাণ্ড আলোকমুখী চলন আর মূলের অন্ধকার দিকে চলন এটাও এক ধরনের বক্রচলন এবং এইটা হুম, আলোর উপর নির্ভরশীল বা আলোর উপর ভিত্তি করে চলে। এইজন্য এটাকে বলা হয় ফটোট্রপিক চলন
বা ফটোট্রপিজম। ওকে? তাহলে ফটোট্রপিজম কাকে বলে? তাহলে ফটোট্রপিজম হচ্ছে এক ধরনের বক্রচলন যেটা আলোর উপর ভিত্তি করে চলে। যদি আলোর দিকে যায় সেটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক ফটোট্রপিজম, যদি আলোর বিপরীত দিকে যায় সেটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক ফটোট্রপিজম। আলোর দিকে কে যায়? কাণ্ড বা শাখা অর্থাৎ গাছের উপরের অংশ, মাটির উপরে যে অংশ থাকে সেটা। আর আলোর বিপরীতে কে যায়? মূল বা শিকড়। ওকে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।